আহ ভয়েস চেঞ্জ কতটা গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যদি একটু ডিটেলসে দেখি, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাই ছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহার। আমরা অনেকেই মনে করি যে প্যাসিভের সেন্টেন্স মানেই বাই এর ব্যবহার, কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি কিভাবে প্যাসিভ ভয়েস শেখা যায়, যেটা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে প্রয়োজন। যেমন এখানে বলছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আপনারা অনেকেই জানেন এটা। অ্যাক্টিভ কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি এবং প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সেন্টেন্স এতক্ষণ প্র্যাকটিস করে আসছি বা শিখে আসছি বা প্র্যাকটিস করি, সেটাই মূলত অ্যাক্টিভ ভয়েস। যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটা অন্য কারো দ্বারা হয়। যেমন আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এইভাবে আমরা প্যাসিভের সেন্টেন্স গুলো দেখি। কিন্তু আজকের এই ক্লাসটিতে, আজকের এই সেশনে আমি এইভাবে আপনাদের প্যাসিভ শেখাবো না, বা এইভাবে আপনাদের প্যাসিভ দেখাবো না। প্যাসিভের অনেক রুলস নিয়ম আছে। যেমন এই যে প্যাসিভে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শুধু ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই যে ফাংশন গুলো দেওয়া। আরে আপনি তো ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি এইটাই বোঝেন না, তাহলে এই রুলস পড়ে কি আপনি বুঝবেন যে কি বলতে চাচ্ছে আসলে জিনিসটা? তো আমি আপনাকে এইভাবে দেখাবো না, আমি একটু প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েস দেখাবো। মানে আমরা প্যাসিভ কোনটা জানি, যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি বলি এটার প্যাসিভ করেন, আপনারা অনেকেই করতে পারবেন, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এই প্যাসিভ না, আমি দেখাবো ডিরেক্ট প্যাসিভ। ডিরেক্ট প্যাসিভটা কেমন আপনারা আমার সাথে ইমাজিন করবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, এই যে আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদের একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, নোটিশ দেই না? বা আমার পেইড কোর্সের যারা থাকে, আমি যদি ইংলিশের নোটিশটা দেই, ইংলিশটা কি হবে? আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। বাক্যটা কি হবে? আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m। কথাটা বলছেন, এটা কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েস। কি লিখলাম বলেন তো? আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m। কি লিখলাম? আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে আমি যদি একটু ঘুরায় বলি, অর্থাৎ আমি নোটিশটা না দিয়ে, যদি নোটিশটা অন্য কেউ দেয়, আমার গ্রুপে অন্য অ্যাডমিন আছে, যদি অন্য কেউ নোটিশটা দেয়, দিয়ে যদি কথাটা এইভাবে বলে, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। বলেন তো আমি কি বললাম? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। অর্থাৎ ফোকাসটা তখন ক্লাসের উপর, কে নিবে এরকম বলছি না, বা আমি না নিয়ে অন্য টিচারকে দিয়ে যদি আমি ক্লাস নেওয়াই, এইভাবে একটা নোটিশ আমি লিখে দিলাম। মানে আমি নিব না বলে যদি বলি আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, সেটার ইংলিশটা কেমন জানেন? ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট টেন অ্যাট 10 p.m. টুনাইট, বা টুডে। আজকে, আজ রাত 10টায় আপনাদের ক্লাস নেওয়া হবে। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, দেখেন, আই উইল টেক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে বাক্যটা, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, বাট এটা হচ্ছে আমাদের মূলত প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভে উইল প্লাস ভি ওয়ান, প্যাসিভে উইল বি প্লাস ভি থ্রি। কেন এটা হলো? এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। ক্লাস কখনো নিজে নিজে শুরু হতে পারে না। ক্লাসের কি হাত পা আছে? ক্লাস নিজে নিজে হবে? কেউ একজন নিবে, বাট যে নিবে তাকে এখানে মেনশন করা হচ্ছে না। যে কাজটা হবে ওই কাজটাকে মেনশন করা হচ্ছে। প্যাসিভ মানে কর্তাকে, কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয় বেশি। কর্মকে সাবজেক্টের স্থানে রাখা হয়, কর্তাকে না রেখে। আর এইটাই যখন হয়, তখন স্ট্রাকচারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আপনি ইমাজিন করতে পারবেন না, আমরা আমাদের ডে টু ডে লাইফের কত কথা এই প্যাসিভ ব্যবহার করে বলি, কিন্তু আপনি ইংলিশে বলতে পারবেন না। যেমন মনে করেন, এই যে আপনারা ক্লাস করছেন, অনেকেই নতুন, বা ক্লাসের লিঙ্ক দিতে মনে করেন আমার একটু লেট হচ্ছে, প্র্যাকটিক্যালি বুঝবেন। প্রত্যেকটা বিষয়কে আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করে শিখবো। এখন অনেকেই আমার ইনবক্সে মেসেজ দেন না। মনে করেন আপনি একটা কথা বললেন, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? বলেন না আপনারা এই কথাটা ইংলিশে বলতে পারবেন? ভেবে দেখেন তো পারবেন না। কেন জানেন? এটা একটা প্যাসিভ ভয়েস।
আমি যদি আপনাকে বলি, মনে করেন আপনি এরকম আরেকটা কথা বলছেন যে স্যার ক্লাস কি শুরু হয়েছে, বলতে পারবেন এটার ইংলিশ কি? পারবেন না। ভেবে দেখেন আপনি পারেন কিনা। স্যার ক্লাস কি শুরু হয়েছে, ভেবে দেখেন তো ইংলিশ করতে পারেন কিনা। এটাও প্যাসিভ ভয়েস। আপনি যদি বলেন স্যার এখন কি ক্লাস হচ্ছে এই গ্রুপে, এটাও প্যাসিভ ভয়েস। মানে আপনি কিন্তু ডিরেক্টলি আমাকে বলছেন না যে আপনি কি ক্লাস নিবেন, এখন কি ক্লাস নিচ্ছেন, সেটা সম্মানের অর্থে বা অ্যাজ এ টিচার, বা আপনি জানেন না যে কি ক্লাস নেয়। আপনি জাস্ট একটা গ্রুপে যুক্ত হয়েছেন, লেখা স্পোকেন ইংলিশ, গ্রুপ নাম্বার এত। এখন আপনি জিজ্ঞাসা করছেন জাস্ট অ্যাডমিনের কাছে যে এটা কিসের গ্রুপ, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, ক্লাস কখন হবে, এখন কি ক্লাস হচ্ছে। এই প্রতিটা কথা প্যাসিভ ভয়েস। আপনি একটা কথা ইংলিশে বলার চেষ্টা করেন তো, আমি জাস্ট একটা সেন্টেন্স বলি, আপনি ইংলিশে, সরি বাংলায় আমাকে একটা কথা বললেন যে স্যার আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে বা কখন শুরু হবে। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই বাক্যটা ইংরেজিতে কি হবে কেউ বলতে পারবেন? বলেন, আনমিউট করে দিলাম। আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, আপনি আমাকে প্রশ্নটা করলেন, এটা ইংলিশে কি হবে? না, হয়নি। আর কেউ বলতে পারবেন আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে? কেউ না, হয়নি। আর কেউ বলতে পারবেন? চেষ্টা করে দেখেন। When will start? না, দেখেন এই যে আপনার, আমি বাংলাটা কি বলছি যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। দেখেন এই বাক্যটার ইংলিশ কি জানেন? ইংলিশটা হচ্ছে এই ওয়েন, আগে ডাব্লিউ বেস ওয়ার্ড, দেন উইল, এরপরে হচ্ছে বি, না আপনারা সবাই বি বলছেন, এরপর হচ্ছে আওয়ার ক্লাস। ওয়েন উইল আওয়ার ক্লাস, এই বিটা সাবজেক্টের পরে, এরপরে হচ্ছে টি এ কে এন, টেকেন, এরপর হচ্ছে টুডে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারছেন? ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বাক্যটার বাংলা হচ্ছে আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, বা স্টার্টেড বললে কখন শুরু হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এটা তো আপনাকে ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এখানে কি আমি বাই মি, বাই হিম, বাই হার লিখেছি? এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে? না, এগুলোকেই বলা হয় ডিরেক্ট প্যাসিভ। এই প্যাসিভ ভয়েস ইংরেজি ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা দখল করে আছে, বিশ্বাস করেন। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা জানে না। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তাদের নেই, না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারে না। অনেকেই মনে করে আমি তো গ্রামার পারি, আমি তো টেন্স বুঝি, তারপরেও কেন কথা বলতে পারছি না, কেন সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে পারছি না। আপনি একটা কথা বলছেন বাংলায়, বিভিন্ন কনভারসেশন অ্যাপ্লাই করছেন, সেটা প্যাসিভ ভয়েসের কথা, এটা আপনি নিজেও জানেন না। এই জন্য আমরা পারি না। আরেকটু বোঝেন প্যাসিভ ভয়েসটা আসলে কি, আগে চিনতে হবে। শেখা পরের কথা, অনেক জায়গা থেকে শিখতে পারবেন, আগে জেনে জানেন গুরুত্ব কতটা। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি আমার অফিস রুমে বসে। এখন আমার বাসায় যে বেডরুম, আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এখন আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। আমি আমার মা বাসায় ফোন করলাম আমার মায়ের কাছে, ফোন করে বললাম যে আম্মু, আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? একটা বাক্য বলছি বাংলায়, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। কেউ বলতে পারে এটার ইংলিশ কি? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম? এখন এটা কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা কোশ্চেন। আমার মা ওই পাশ থেকে উত্তর দিল যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। ইংলিশ কি? রহিমা হ্যাজ ক্লিনড, CLEANED, ক্লিনড দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে, কথাটা বোঝেন। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, এই যে বাক্যটা আমি লিখলাম, আমার মাকে যে আমি কল করলাম যে রহিমা ঘরটা পরিষ্কার করেছে কিনা, একবার ভাবেন তো, আমি কলটা কিসের জন্য করলাম? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য কলটা করেছি, নাকি আমার ঘরটা পরিষ্কার হলো কিনা এইটা জানার জন্য কলটা করেছি? আমার দরকার কোন জিনিসটা এই রহিমা আর ঘরের ভিতরে? আমার দরকার কি রহিমাকে না ঘর? ভালোভাবে বোঝেন মানে প্যাসিভ জিনিসটা কি, প্যাসিভের সেন্সটা কখন আসে, কখন আমরা প্যাসিভ ব্যবহার করি, এটা আগে ভালোভাবে বোঝেন। আমার দরকার কি? আমি রুমের খোঁজ নিচ্ছি, রহিমার না। তাহলে আমি যদি কথাটাকে একটু পরিবর্তন করে বলি, আমি যদি মনে করেন আমার ফোনটা নিলাম, আমার মার কাছে কল করলাম, আমি বললাম যে আম্মু, আমার তো বেডরুমটা পরিষ্কার করা দরকার ছিল, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? বলেন তো কি বললাম?
ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, আমরা এইভাবে কথা বলি না? একবার ভাবেন তো, এইটার ইংলিশ আপনি করতে পারবেন? এইটা করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। কেন জানেন? এখানে কোনো সাবজেক্ট নাই। এখানে কোনো সাবজেক্ট নাই। আমি জাস্ট বললাম ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, সাবজেক্ট হয়ে গেছে এই ঘর। তখন ইংলিশটা এরকম হয়, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, CLEANED। হ্যাজ দ্য রুম বিন ক্লিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে। অ্যাফার্মেটিভটা কি? যে দ্য রুম হ্যাজ বিন হ্যাজ বিন ক্লিন। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর হ্যাজ বা হ্যাভ বিন প্লাস V3, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। কখন এই স্ট্রাকচার হয়? যখন কোনো বাক্যে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। রুমের কি হাত পা আছে? রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে না? কিন্তু এই ধরনের কথা আমরা বলি না আমাদের ডে টু ডে লাইফে। আপনি বাইরের কান্ট্রিতে থাকেন, বিদেশে থাকেন, বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন, আপনার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের সাথে সম্পর্ক, তার সাথে আপনি কল দিচ্ছেন, বলছেন কি ইঞ্জিনিয়ার সাহেব, আমার ঘরের কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, দেয়ালে কি রং করা হয়েছে? এরকম কথা আমরা বলি না? একটা বাক্য আপনি ইংলিশে করতে যান, আপনি পারবেন না। কেন জানেন? ওইটা প্যাসিভ ভয়েস। এই প্রতিটা টেন্সেরই প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এইটা আপনাকে জানতে হবে, চিনতে হবে। এই রিভার্স স্ট্রাকচার যে শিখতে না পারবে, প্যাসিভ সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট থাকবে না, তার কি মনে হবে জানেন? সব পেরেও কেন আমি ইংলিশে কথা বলতে পারছি না, সব জেনেও কেন আমি ইংলিশে লিখতে পারছি না। এটা আমি তখন বুঝছিলাম যখন আমি জীবনে ইংরেজি শেখা শুরু করছিলাম এবং নিউজ পেপার পড়তাম, আমি ডেইলি স্টারের যে খবরের কাগজ। তখন আমি দেখতাম কি যে বেশিরভাগ সেন্টেন্স এই প্যাসিভ মেনটেন করে লেখা। আমি ভাবতাম আমি তো টেন্সের স্ট্রাকচার জানি, তাহলে কেন এই বাক্যগুলোর স্ট্রাকচার আমি বুঝতে পারছি না, এটা কোন টেন্স? পরে বুঝলাম যে টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, ওই 12টা শুধু 12টা স্ট্রাকচার না, ওই 12টার আরো 12টা স্ট্রাকচার আছে। সেইটা আমাকে জানতে হবে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? 12টা টেন্সের আরো 12টা স্ট্রাকচার আছে। ওই 12টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রপার কনসেপ্টটা আসবে। ওই হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার, ওইটা হচ্ছে রিভার্স স্ট্রাকচার। ওইটা আপনাকে জানতে হবে। আমি যে কথাগুলো বলছি, অনেক রাত হয়ে গেছে যদিও, আপনাদের কি কাজে লাগতেছে? মনে হয় আপনারা কিছু জানতে পারছেন বা বুঝতে পারছেন বা শিখতে পারছেন? মনে হয়? হ্যাঁ। কারণ দেখেন, এগুলো কেউ বলবে না এতটা ডিটেলসে। আপনি যে কোনো স্যারের কাছে শিখতে যান, প্যাসিভ করতে যান, ওই ওই যেটা আমি বললাম যে আজকে আমরা প্যাসিভ বয়ে শিখতেছি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি বলি এটা প্যাসিভ করেন, তো আপনি কি করবেন? যে রাইস ইজ ইটেন বাই মি। বাই মি, আমি কিন্তু আপনাদের এই প্যাসিভ শেখাচ্ছি না, এটা দেখাচ্ছি। আমি ডিরেক্ট প্যাসিভের কথা বলছি। আপনি আপনি একটা অনুষ্ঠানের জন্য ফুল কিনবেন ঢাকা শহরে বা যে কোনো একটা ডিভিশনাল সিটিতে। ফুলের মার্কেট আলাদা একটা জায়গায় থাকে না, যে সেই জায়গাগুলোতে কিছু ফুলের দোকান থাকে, শুধু ফুল বিক্রি হয়, তাজা ফুল। তো আপনি ঢাকা শহরে গিয়ে যে কোনো একটা জায়গায় একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করছেন যে আঙ্কেল, আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স, আমার কিছু ফুল কেনা দরকার। তো এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারেন? কুড ইউ প্লিজ টেল মি, এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স। তো কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি বলতে পারবেন এই বাজারে কোথায় ফুল বিক্রি হয়? আমার লাগবে কি বলেন তো? ফুল। তো ফুলের কি হাত পা আছে? ফুল কি নিজে নিজে বিক্রি হতে পারে? ফুল কি দৌড়াতে পারে? আমি কি ফুলের বিক্রেতাকে খুঁজতে যাব, নাকি ফুল খুঁজতে যাবো? আমার দরকার কি? আমি যে একজনের কাছে জিজ্ঞাসা করছি, আমি কি এইটা বলবো যে এই বাজারে কে ফুল বিক্রি করে, কোন ব্যক্তির কাছে ফুল আছে? আমরা কিন্তু সচরাচর এইটা বলি না। আমরা কি বলি? আমি যদি বলি কে ফুল বিক্রি করে, এটা সহজ, হু সেল ফ্লাওয়ার্স, সহজ। কিন্তু আমি কি বলছি যে আমার কিছু ফুল কেনা দরকার, তো এই বাজারে কোথায় ফুল বিক্রি হয় বলতে পারেন? আমরা এরকম ভাবে কথা বলি না? এই বাক্যটা আপনি ইংলিশে বলতে করতে চান, আপনি পারবেন? পারবেন না। কারণ এখানে কোনো সাবজেক্টই নেই, সাবজেক্ট ওই ফুল। তো ফুল সাবজেক্ট হওয়া মানে স্ট্রাকচার সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ চেঞ্জ। তখন ইংলিশটা এরকম হয় যে ওয়ার আর ফ্লাওয়ার্স, where are flowers sold in this market? আপনি এরকম ভাবে তাই কথাটা বলতে পারেন যে আঙ্কেল, I need to buy some flowers, so could you please tell me where are flowers sold in this market? Where are flowers sold in this market? এই যে where প্লাস আর প্লাস sold, এগুলো কোড থেকে আসে আপনি কি জানেন? আপনি তো জানেন am is আর এর পর ভার্বের সাথে আইএনজি বসে, am is আর কন্টিনিউয়াস টেন্সে বসে। তাহলে এবার এই সোল্ড কেন আসলো? সেল মানে বিক্রি করা। আর কেন আসলো? এরকম মাঝে ফ্লাওয়ার কেন বসলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তো এই যে কথাটা আমি বললাম যে 12টা টেন্সের
স্ট্রাকচার শুধু 12টা টেন্স না, ওর আরো 12টা আছে। ওই 12টা যে শিখতে পারবে সে একটা প্যাসেজ পড়ে তার অর্থ বুঝতে পারবে। বিশেষ করে স্পোকেন ইংলিশে প্যাসিভের ব্যবহার অতটা বেশি না হলেও রিটেন ইংলিশে অনেক বেশি হয়। তখন আপনি একটা সেন্টেন্স পড়বেন, আপনি বুঝতে পারবেন না যেটা কোন টেন্স, কিসের স্ট্রাকচার, যদি না আপনি প্যাসিভ বোঝেন। আর এগুলো হচ্ছে প্যাসিভের ডিরেক্ট ব্যবহার। এই ডিরেক্ট ব্যবহার আপনাকে শিখতে হবে। আপনি আপনি শহরে থাকেন, ঈদের ছুটিতে আপনি গ্রামে গেলেন, গ্রামে গিয়ে দেখছেন আপনাদের গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করা হয়েছে। তো আপনি আপনার একটা বন্ধুর সাথে নামাজ পড়তে গেলেন, গিয়ে আপনি তাকে বলছেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, এটা তো খুব সুন্দর একটা মসজিদ। এবং আপনার বন্ধুকে আপনি বলছেন যে, বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে আমাদের গ্রামে? আপনি কি এটা বলবেন যে কে তৈরি করেছে, কোন রাজমিস্ত্রি তৈরি করেছে? আপনার ফোকাসটা কার উপর? মসজিদের উপর। তো মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? কেউ একজন করেছে। কে করলো বা না করলো এটা কি আমার দরকার? দরকার না। প্যাসিভ মানে হচ্ছে কর্তা না, কর্মকে প্রাধান্য দেওয়া হয়, জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়, কাজটাকে প্রাধান্য দেওয়া হয়, কাজটাকে সাবজেক্টে নেওয়া হয়। তো আপনি যদি বলেন এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, খুবই সিম্পল একটা সেন্টেন্স না? এই ধরনের কথা আমরা ডে টু ডে লাইফে বলি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে? এটা কবে হয়েছে ইংলিশে বলেন তো? পারবেন না, পারবেনই না। মিলাই দেখেন পারেন কিনা। ইংলিশটা এরকম: ওয়ার হ্যাজ দ্য মস, ওয়ার হ্যাজ দ্য মস বিন বিল্ট, ওয়ার হ্যাজ দ্য মস বিন বিল্ট। আর যদি বলি কবে তৈরি করা হয়েছিল, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বলি, ওয়ার ওয়াজ দ্য মস বিল্ট, মানে ওয়ার হ্যাজ দ্য মস বিন বিল্ট এর মানে হচ্ছে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আর ওয়ার ওয়াজ দ্য মস বিল্ট, এই মসজিদটা কবে তৈরি হয়েছিল। পার্থক্য আছে, একটা প্রেজেন্ট পারফেক্টে লিখলাম, একটা পাস্ট ইনডিফিনিটে লিখলাম, যে কোনো একটা আপনি বলতে পারেন। তো এই যে স্ট্রাকচারটা, ওয়ার হ্যাজ দ্য মস বিন বিল্ট, এটা তো আমি এখন লিখলাম, কিন্তু এই যে বাংলায় বলার সাথে সাথে ইনস্ট্যান্টলি কতজন এটাকে ইংলিশে বলতে পারে, সঠিক টেন্স ঠিক রেখে, সঠিক ভার্বের ফর্ম ঠিক রেখে? বুকে হাত দিয়ে বলেন তো, এটা কি আমরা প্র্যাকটিস করি? আমরা শিখি আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, এইভাবে আমরা টেন্স শিখি। কিন্তু আমাদের এই জায়গাটাতে আসতে হবে। আপনি যখন এই অ্যাডভান্স জায়গাটাতে আসতে পারবেন, তখনই আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। আমি সব সময় বলে থাকি, এই প্যাসিভ সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট থাকে সে ইংলিশে প্রফেশনাল। আর এই প্যাসিভ যে জানে না, সে সারা জীবন অন্ধ থেকে যাবে। তার মনে হবে আমি সব প্রেও কেন পারছি না, ইংলিশ শিখেও কেন আমি বলতে পারছি না, ইংলিশের সব গ্রামার শিখেও কেন আমি কিছু লিখতে পারছি না। এটাই মনে হবে, কারণ আপনি একটা টিচারের কাছে কোর্স করতে চান, সে আপনাকে প্যাসিভ ভয়েস করাবে, কিন্তু ওই কোন প্যাসিভ? ওই বাই দিয়ে প্যাসিভ। তখন তো আপনার মনে হবে না যে আপনি প্যাসিভ জানেন না, আপনার তো মনে হবে আপনি প্যাসিভ পারেন, কিন্তু আপনি তো এই প্যাসিভ পারেন না। এই জায়গাটাতে ফোকাস করতে হবে। আবারও বলছি, এটা অনেক বড় একটা জায়গা দখল করে আছে, অনেক বড়। ডে টু ডে লাইফের অনেক কথা আমরা প্যাসিভ ব্যবহার করে বলি বা লিখি, কিন্তু এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে ইনস্ট্যান্টলি আমরা সেটা স্পিকিং, রাইটিং বা কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারি না। যারা আমার কাছে আসবেন, পেইড কোর্সে ক্লাস করবেন, এই প্রত্যেকটা বিষয় আপনারা পাবেন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস আমি শেখাবো। গ্রামের দিকে ফুটবল খেলা হয় না? দেখবেন একটা, মনে করেন একটা টুর্নামেন্ট হচ্ছে আপনাদের গ্রামে, মাইকিং করে না যে সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। এরকম মাইকিং করে না? ওয়াজ মাহফিল হলে, একটা কনসার্ট হলে, এই প্রত্যেকটা বাক্য প্যাসিভের। আপনি একটা বাক্য ইংলিশে করে করতে পারবেন যে আজ বিকাল এক বিরাট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, বলতে পারেন এই বাক্যটার ইংলিশ কি? খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়, বলতে পারেন এটার ইংলিশ কি? উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত, ইউ অল আর ইনভাইটেড, আর প্লাস ভি থ্রি, প্যাসিভ। খেলা আয়োজন করা হয়েছে, a great football tournament has been arranged, has been প্লাস ভি থ্রি। খেলাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ দ্য ম্যাচ উইল বি হেল্ড, উইল বি প্লাস ভি থ্রি অ্যাট দ্যাট টাইম। মানে এই যে কথাগুলো, মানে ডে টু ডে লাইফের কত বেশি কথা আমরা যে প্যাসিভ ব্যবহার করে বলি, এটা আমরা নিজেরাও জানি না। এই জন্য বলছি, প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট যদি কেউ রাখতে পারে, সত্যি সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। এই জিনিসটা আমি সবাইকে বলি না, মোস্ট অফ দ্য স্টুডেন্টই জাস্ট এই জায়গাটায় ফোকাস না থাকার কারণে ইংলিশে কথা বলতে পারে না। আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে এর গুরুত্ব কতটা বেশি? যারা এখানে আছেন বুঝতে পারছেন আমার কথাটা? কি মনে হয় বলেন তো আমার কথাগুলো শুনে, এটা কি সত্যি গুরুত্বপূর্ণ
নাকি না? বলেন। জি অবশ্যই অনেক পরিমাণ। আমরা কি এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার করি কখনো? জানি? বলেন। আমরা কিন্তু করি না। কিন্তু ডে টু ডে লাইফে এটা এই প্যাসিভ ব্যবহার করে আমরা বাংলায় অনেক কথা বলি। বলেন তো আমি কি বললাম? আমরা বাংলায় অনেক কথা বলি, ঠিক আছে? তো প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার আমাকে আপনাকে চিনতে হবে, আপনাকে জানতে হবে। এই 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 রিভার্স স্ট্রাকচার যে বুঝতে পারবে সে ইংলিশ এক্সপার্ট। সেই স্ট্রাকচারটা কি আমি একটু বলি, এই দেখেন। প্রত্যেকটা প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে, যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। মানে প্যাসিভের একটা মেইন কমন বিষয় হচ্ছে যে টেন্সই হোক না কেন, সেটা কোনো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। তো ফুটবল ইজ প্লেড কেন হবে? ফুটবল খেলা হয়, সাবজেক্টটা ফুটবল, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? না। সো কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, এটা অ্যাক্টিভের একটা সেন্টেন্স। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অ্যাম ইজ আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসাই, বাট প্যাসিভের ক্ষেত্রে অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি। আমি এগুলো আপনাদের দিয়ে দিব। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি। আসলে উইল বি বসে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এবং মেইন ভার্বের সাথে আইএনজি থাকে, বাট ফিউচার ইনডিফিনিট টেন্সেই উইল বি বসবে প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হয় জানেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস এ ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস এ উইল বি বিং প্লাস ভি থ্রি। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি অ্যাক্টিভে। প্যাসিভে হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। মডেলেরও প্যাসিভ হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই না? আই ক্যান প্লে ফুটবল। আর মডেলের যখন প্যাসিভ হয় তখন এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এরপর একটা বি প্লাস ভি থ্রি বসে। ভি থ্রি মানে কই? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মূলত অ্যাক্টিভে কোথায় বসে? পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ এর পরে। কিন্তু যখন প্যাসিভ ভয়েসের সেন্টেন্স হয়, যখন এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, তখন যে টেন্সই হোক না কেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ভি থ্রি হয়। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। ফুটবল খেলা যেতে পারে। তাহলে আমি ওই যে কি বললাম, যে আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, ওই 12টার আরো 12টা আছে। ওই 12টার আরো 12টা আছে, সেইটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি এই জায়গাটা প্রপারলি বুঝবেন। তো এটা মনে রাখবেন। আমি কয়েকটা সেন্টেন্স একটু দেখাই দিই। এই ধরনের সেন্টেন্স গুলো যখন আপনি দেখবেন, আপনি ইংলিশে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই প্যাসিভের কনসেপ্ট থাকে। দেখেন, বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেশনের নিয়মটা কি? যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, মূলত এই ধরনের সেন্টেন্স গুলো এসে থাকে। আমরা এগুলো দেখলেই ভয় পাই, ঘাবড়ে যাই, গায়ে জ্বর চলে আসে, ভাবি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোনটার পর কোনটা বসাবো। কিন্তু দেখেন, এই ধরনের বাংলা বাক্যগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায়। সেটা আমি দেখাই দিচ্ছি। আমার সাথে আর 10টা মিনিট আপনারা থাকবেন এখানে, যে 50 জন আছেন, 10 মিনিট থাকেন, আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। দেখেন, যে কোনো বাংলা বাক্য, আমার কথাটা মনে রাখবেন, যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন সবার আগে ভার্বের কাছে আসবেন। মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। বলেন তো আমি কি বললাম? প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। এই বাক্যে ভার্ব কোনটা জানেন? এই দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব। আর সাবজেক্ট কোনটা? স্বাধীনতা। আমরা অনেকেই মনে করি একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। এই প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। বলেন তো কি বললাম? এই প্যাসিভ রিলেটেড বাক্যে সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো আমি যদি বলি কি দেওয়া হচ্ছিল, তাহলে হবে গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। অর্থাৎ এই বাক্যে আপনার দুটো অবজেক্টই আছে, মানে ব্যক্তিবাচকও আছে, বস্তুবাচকও আছে। আবারও বলছি, ব্যক্তিবাচকও আছে, বস্তুবাচকও আছে। ভালোভাবে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন।
তাহলে যদি দুটোই থাকে, অলওয়েজ বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট কি জানেন? ওই প্রধানমন্ত্রী। সাবজেক্ট কি তাহলে? দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার। এটা একটু অ্যাডভান্স টপিক, বাট আমি আপনাদের আজকে যে শিখতে হবে এরকম না, আপনারা জেনে জানেন গুরুত্বটা কতটা। আমি এগুলো শেখাবো, যারা আসবেন পেইড কোর্সে আমি শেখাবো। সো দ্য প্রাইম মিনিস্টার। এবার দেওয়া হচ্ছিল কথাটার ইংলিশ কি? বাংলায় ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে হবে। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসবে সঠিক টেন্স মেনটেন করে। এই দেওয়া হচ্ছিল দেখে আপনাকে ধরতে হবে, আপনাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সের সেন্টেন্স, এখানে টেন্সটা কিভাবে মেনটেন করা। এটা হচ্ছে আমার মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ হচ্ছে, দেখেন, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল কি? গার্ড অফ অনার। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন, যখন আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন। বাংলা বাক্যের লাস্টের দিক থেকে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, এরপর কি? গার্ড অফ অনার। প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এবার কি? স্বাধীনতা দিবস উপলক্ষে এই পার্টটুকু বসাবেন, অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। সো কিভাবে আমি বাক্যটা লিখলাম? এখানে কেন ওয়াজ বিং গিভেন লিখলাম? এই প্রধানমন্ত্রী কোনো কাজ করতেছে না, এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ। প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। দেখেন, আমি যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার বসাই, অ্যাক্টিভের স্ট্রাকচার কি? ওয়াজ গিভিং। আমি যদি বলি দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার, তখন বাংলাটা কেমন হয় জানেন? প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, মানে এই লোকটা কাজ করতেছিল, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়। বাট বাক্যটা তো ওইরকম না, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, হয়তো পুলিশ বা সেনাবাহিনী দিচ্ছিল, তো তখন আমার ওয়াজ বিং গিভেন, এটা হচ্ছে প্যাসিভের ফাংশন বা স্ট্রাকচার আমাকে ইউজ করতে হবে। এই জন্য বলছি প্যাসিভ খুবই গুরুত্বপূর্ণ, এটা না জানলে হবে না। আরেকটা ব্যাপার দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট বের করার জন্য আপনাকে আগে ভার্বের কাছে আসতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা বাক্যে ভার্ব লাস্টে থাকে বাংলায়, ইংলিশে সাবজেক্টের পরে বসাতে হয়। এই নেওয়া হচ্ছে না কথাটা ভার্ব। এবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে কোনো কার্যকর পদক্ষেপ। কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস। এবার ভার্ব হচ্ছে নেওয়া হচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আর বিং টেকেন। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এবার লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবো। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করতে হবে, লাস্ট থেকে ফার্স্টে আসতে হবে। বাংলাদেশে এইটা আগে বসাবেন, তো দেশের আগে ইন প্রেপোজিশন বসে, ইন বাংলাদেশ। বন্দে, বন্ধ ইংরেজি স্টপ, বন্দে। ওই যে একার আছে না, ওইটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস বিয়ন্ড, স্টপ, টু স্টপ। এবার দুর্নীতি, করাপশন, এইভাবে এই ট্রান্সলেশন গুলো হয়ে থাকে। এগুলো দেখেন, আমি একটু বুঝাই দিই। গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। ভার্ব কোনটা? রপ্তানি হতে থাকবে। বাংলা বাক্যে ভার্ব কোথায় বসে? লাস্টে। এবার এটাকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে কি রপ্তানি হবে? গার্মেন্টস এর পণ্য। তাহলে ইংলিশটা কি? দ্য গুডস বা প্রোডাক্টসও বলতে পারেন অফ গার্মেন্টস, এটা সাবজেক্ট। এবার ভার্ব কি? রপ্তানি হতে থাকবে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কোথায় থাকে? সাবজেক্টের পরে। আমি যদি বলি রপ্তানি হবে, তাহলে ফিউচার ইনডিফিনিট, এখানে হতে থাকবে, তাহলে এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ কি? উইল বি বিং। উইল বি বিং প্লাস ভি3, এক্সপোর্টেড। এক্সপোর্টেড, এটা আপনাকে আগে জানতে হবে। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এবার কি বললাম? লাস্টের থেকে ফার্স্টে, লাস্টে দুইটা ওয়ার্ড আছে, একটা নিয়মিত, একটা বিদেশ। তাহলে আগে বিদেশ বসান, ইন অ্যাব্রোড। প্লেস বা জায়গার আগে, বড় জায়গার আগে ইন প্রিপোজিশন বসে, দেন রেগুলারলি। রেগুলারলি কি লিখলাম? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। সেইভাবে এই সেন্টেন্স গুলো পড়া হয়। এখানে অনেক সেন্টেন্স আছে, এই একটা বাক্য একটু দেখাই দিই আপনাদের আরেকটা। বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। অনেক বড় একটা বাক্য। আপনি তখনই ইংলিশ এক্সপার্ট বা প্রফেশনাল হবেন যখন এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবেন। ভার্বটা কি? নির্বাচিত করা হয়েছে। তাহলে বলেন তো, হয়েছে, গিয়েছে, থেকেছে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে, এটা আমার সাবজেক্ট। তাহলে ইংলিশটা কি হবে জানেন? বিশিষ্ট ইংরেজি কি? রিনাউন্ড, ফেমাস, প্রমিনেন্ট, ইমিনেন্ট। রিনাউন্ড আইটি প্রফেশনাল। এবার সাবজেক্ট লিখলাম, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কোথায়? সাবজেক্টের পরে। তাহলে হ্যাজ বিন
ইলেক্টেড নির্বাচিত, হ্যাজ বিন ইলেক্টেড, এই সাবজেক্টের পরে সঠিক টেন্স আইডেন্টিফাই করে ভার্বটা যদি বসানো যায় তাহলে সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল টি 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 এ আর আই টি তারিক মাহমুদ। কি লিখলাম আমার কথাটা একটু বোঝে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ তারিক মাহমুদকে নির্বাচিত করা হয়েছে। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম, এইবার আমার কি করতে হবে জানেন, বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হবে, মানে লাস্টের ওয়ার্ড হচ্ছে সভাপতি, তাহলে এটা বসাবো, দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। এবার কিসের, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ওই অংশটা বসাবো, সমিতির ওই রটা, অফ মানে এ, এই এই যে র কথাটার জন্য অফ বসছে, অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার কি 2019-20 সালের জন্য, ফর 2019-20। তাহলে দেখেন এই ধরনের বড় বাংলা বাক্যগুলোকে কিন্তু খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায় যদি আমরা সঠিক ফরম্যাটটা বুঝি, সঠিক টেকনিকটা জানি। তো এইভাবে অনেক সেন্টেন্স এখানে দেওয়া আছে, এটা অনেক বড় একটা ক্লাস, আমি যদি দেখাতে যাই আজকে রাত পার হয়ে যাবে, অনেক বড় একটা ক্লাস। তো আমি আপনাদের এই যাই শেখাই না কেন, প্যাসিভ হোক যা হোক, আমি সেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমি দেখাই দিই। আর প্র্যাকটিক্যাল লাইফের সাথে যে কোনো টপিককে যদি আপনি কানেক্ট করতে না পারেন, আপনি কখনোই ভাষা শিখতে পারবেন না। ভাষা শিখতে হবে প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে অলওয়েজ আমি বলে থাকি। তো আমি আবারও আপনাদেরকে বলছি, আগামীকাল থেকেই পেইড কোর্সের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। 2000 টাকা কোর্স ফি, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান আজকে রাতের ভিতরে বা আগামীকাল সন্ধ্যার ভিতরে আপনারা ভর্তি হতে পারবেন। 01997356957, 09386899196। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 10টা থেকে 11টা। এবং প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে ডিটেলসে ক্লিয়ার করব, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। আমি কিভাবে পড়াই, কিভাবে বুঝাই, সেটা কোনো বিজ্ঞাপন থেকে না, আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, দেখিয়েছি, ক্লাসগুলো দেখেন, বোঝেন, আপনি বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম করে, কতটা ডিটেলসে ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শিখিয়ে থাকি। তো কথা ক্লিয়ার, আমি এদের এই পিডিএফ রেকর্ড দিয়ে দিব, আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে।